ভাবুন তো, পৃথিবীর সব সমুদ্র একসাথে বেঁকে বসেছে মানুষের বিরুদ্ধে। বিশাল বিশাল হাঙর, ভয়ানক কাঁকড়া, বিষাক্ত মাছ সবাই একে একে উঠে আসছে মানুষের শহরে, ধ্বংস করে দিচ্ছে সবকিছু। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে মানুষ কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে, নাকি সমুদ্রের হাতেই ধ্বংস হয়ে যাবে গোটা সভ্যতা? চলুন দেখি 2023 সালের সায়েন্স ফিকশন সার্ভাইভাল সিরিজ দ্য সোয়ার্মের পুরো গল্প। গল্পের শুরু হয় বিশাল এক সমুদ্রের মাঝখানে, যেখানে এক জেলে মাছ ধরতে গিয়ে দেখে তার জাল কোথাও আটকে গেছে। পানিতে নেমে জাল ছড়াতে গিয়ে হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে যায়। হাজার হাজার মাছ তাকে ঘিরে ফেলে, মুহূর্তেই সে মারা যায়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে তখন এমনই অদ্ভুত সব ঘটনা ঘটছিল। পরদিন সৈকতে গবেষক লিওন আর তার বন্ধু দেখতে পায় 30 টন ওজনের এক বিশাল তিমি, শরীর জুড়ে ক্ষত চিহ্ন। স্থানীয় এক জেলে জানায়, আগের রাতে তার বোটে অসংখ্য হাঙর আর তিমি হিংস্র হয়ে আক্রমণ করেছিল। প্রাণ বাঁচাতে সে বাধ্য হয়েছিল তিমিটাকে আঘাত করতে। লিওন কিছুতেই বুঝতে পারে না সমুদ্রের প্রাণীরা হঠাৎ এতটা হিংস্র হয়ে উঠল কেন। এদিকে সমুদ্র গবেষক চার্লি তার রিসার্চ টাওয়ারে অদ্ভুত এক সিগন্যাল পায়, যেটা মোটেও কোনো ভালো লক্ষণ ছিল না। বিষয়টা দ্রুত পরীক্ষা করতে সে সমুদ্রের একদম নিচে নেমে যায়। দেখতে পায় টাওয়ারের ডিটেক্টর কিছু শৈবালের সঙ্গে আটকে গেছে। ডিটেক্টর খোলার সময় হঠাৎ সমুদ্রের নিচ থেকে সে অস্বাভাবিক এক গর্জন শোনে। প্রচন্ড ভয় পেয়ে দ্রুত ডিটেক্টর নিয়ে ওপরে উঠে আসে। বোটে শুয়ে লম্বা এক নিঃশ্বাস নেয়, যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। কিন্তু ডিটেক্টরটা আবারও জায়গা মতো বসাতেই হবে। তাই নিজের বয়ফ্রেন্ড ভিকিকে ডেকে নিয়ে দুজন মিলে কোনো মতে কাজটা শেষ করে। ফেরার পথে ভিকি এমন কিছু একটা লক্ষ্য করে যা সে আগে কখনো দেখেনি। চার্লি সেটা তুলে এনে আগুন জ্বালিয়ে একটা ছোট্ট পরীক্ষা দেখায়। জানায় এগুলো এক ধরনের সামুদ্রিক জীব, যেগুলো মারা যাওয়ার পর দীর্ঘদিন সমুদ্রে ভেসে থাকতে থাকতে ফায়ার আইসে পরিণত হয়ে যায়। মিথেন গ্যাসের কারণে সহজেই আগুন ধরে যায়। ভিকির কাছে এটা দারুণ ইন্টারেস্টিং মনে হলেও চারপাশে তাকিয়ে চার্লি বুঝতে পারে গোটা সমুদ্র জুড়েই এখন এই ফায়ার আইস ছড়িয়ে গেছে, যা কোনোভাবেই স্বাভাবিক না। সে দ্রুত তার রিসার্চ টিমকে জানায়, আর টিমও এই খবরে হতবাক হয়ে যায়। তাকে বলে প্রতি মুহূর্তে সমুদ্রের ওপর নজর রাখতে। কয়েকদিন পর লিওন যখন হাঙরদের গতিবিধি লক্ষ্য করছিল, একদিন সমুদ্রের গভীর থেকে অদ্ভুত এক আওয়াজ শুনে নিজেই বোট নিয়ে সেদিকে এগিয়ে যায়। পথে তার বোটের সামনে হঠাৎ এক বিশাল হাঙর চলে আসে। প্রথমে ভয় পেলেও লিওন লক্ষ্য করে হাঙরটা আসলে হিংস্র না, শুধু কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপচাপ চলে যায়। এতে লিওন কিছুটা বিভ্রান্ত হয়, কারণ সে ভেবেছিল সব হাঙরই এখন আক্রমণাত্মক হয়ে উঠেছে। ঠিক তখনই একদল টুরিস্ট বোট হাঙর দেখতে বেরিয়ে পড়ে। উত্তেজনায় ভিডিও করতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই একই শান্ত হাঙর হঠাৎ হিংস্র হয়ে ওঠে। পানির নিচ থেকে বেরিয়ে সোজা টুরিস্ট বোটে ঝাঁপিয়ে পড়ে। বোট দুভাগ হয়ে যায়। লিওন কয়েকজনকে বাঁচাতে পারলেও তার সবচেয়ে কাছের বন্ধু লুসিও মারা যায়। এই মৃত্যু লিওনকে ভেতর থেকে ভেঙে দেয়, আর সে বুঝতে পারে না এসবের পেছনে আসলে কি ঘটছে। একই প্রাণী কিভাবে মুহূর্তেই শান্ত থেকে এত হিংস্র হয়ে উঠতে পারে। সমান্তরালে জার্মানির এক রেস্তোরাঁয় একটা লবস্টার কাটতে গিয়ে শেফের গায়ে অদ্ভুত সাদা তরল লাগে। বিরক্ত হয়ে সে আরেকজন কর্মচারীকে দিয়ে লবস্টারটা কাটাতে বলে, কিন্তু তার গায়েও একই তরল ছুঁড়ে মারে প্রাণীটা। কিচেনের কেউই বিষয়টা তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু সেই রাতেই তাদের শরীর কাঁপতে শুরু করে। শরীর ফ্যাকাশে হয়ে যায়, মুখ দিয়ে রক্ত পড়ে, আর কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। একই পরিণতি হয় তার দুই সহকারীরও। একজন হাসপাতালে ভর্তি হওয়ার পরও বাঁচানো যায়নি। ডাক্তার সোফিয়া হাসপাতালে অসুস্থ সহকারীর দিকে নজর রাখে, আর ডাক্তার সেল যায় রেস্তোরাঁয় খোঁজ নিতে। ম্যানেজারের কাছ থেকে জানা যায় তিনজনই ওই একই লবস্টার নিয়ে কাজ করার পরই অসুস্থ হয়ে পড়েছিল। সেল যখন কাটিং মাস্টারের ঠিকানায় পৌঁছায়, ততক্ষণে সেও মৃত। এই রহস্যময় মৃত্যুর পেছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা তারা কেউই খুঁজে পায় না, বরং বুঝতে পারে এটা শুরু মাত্র। সামনে আরো বড় বিপর্যয় অপেক্ষা করছে। এদিকে বিখ্যাত বিজ্ঞানী ডক্টর সিগেল একটা রিসার্চ শিপ নিয়ে সমুদ্রের গভীরে ক্যামেরা পাঠায়। দেখতে পায় সমুদ্র তলের মাটি ঢেকে গেছে অসংখ্য পোকায়। এমন পোকা যেগুলো সাধারণত শুধু বরফ অঞ্চলে জন্মায়, কিন্তু এখানে এদের দাঁত আছে, আর এরা অবিশ্বাস্য গতিতে বংশ বিস্তার করতে পারে। প্রফেসর ক্যাথরিন জানায় এই পোকাগুলোর শরীরে বিশেষ এক ব্যাকটেরিয়া আছে যা বরফ খেয়ে বাঁচে,
আর সেই খোঁজেই তারা সমুদ্রের এত গভীরে চলে এসেছে। লিওন যখন হাঙর আক্রান্ত এলাকাগুলো মানচিত্রে চিহ্নিত করে তখন একটা স্পষ্ট প্যাটার্ন ফুটে ওঠে। এটা আসলে হাঙরদের একটা নতুন মাইগ্রেশন রুট, যেখানেই সেই রহস্যময় ব্যাকটেরিয়া ছড়িয়ে আছে। ঝুঁকি নিয়ে লিওন ঘুমন্ত হাঙরদের গায়ে ট্র্যাকিং ডিভাইস লাগাতে যায়, কিন্তু হাঙররা জেগে ওঠায় কোনো মতে পালিয়ে বাঁচে। কয়েকদিন পর ট্র্যাকিং ফুটেজ দেখে সবাই অবাক হয়ে যায়। হাঙরগুলো যেন কারো নির্দেশে সারিবদ্ধভাবে সমুদ্রের অবিশ্বাস্য গভীরে নেমে যাচ্ছে, আর গভীরতম প্রান্তে গিয়ে থামছে এক রহস্যময় আলোর সামনে, যেখান থেকে ভেসে আসছে এক বিশাল গর্জন। ঠিক তখনই আরেকটা ফুটেজে দেখা যায় একটা বিশাল জাহাজ সেই একই আলোয় ঘিরে গিয়ে সমুদ্রে টেনে নেওয়া হচ্ছে, চোখের সামনে ডুবে যাচ্ছে। চার্লি লক্ষ্য করে তার মৃত বান্ধবীর শেষ পাঠানো ভিডিওতেও ঠিক এই একই আলো আর আওয়াজ ছিল, অর্থাৎ তার বান্ধবীর মৃত্যুও কোনো দুর্ঘটনা ছিল না। চার্লির সিনিয়র প্রথমে এসব মানতে রাজি হয় না, কিন্তু সিগেল প্রমাণ দেখে চার্লির পক্ষে দাঁড়ায়। ঠিক তখনই সুনামির সতর্কবার্তা আসে, আর চার্লির ওয়াচ টাওয়ারও সেই বিপদ সীমার মধ্যে। তাকে ফোনে না পেয়ে সিগেল নিজেই হেলিকপ্টার নিয়ে ছুটে যায়, ঠিক সুনামি আছড়ে পড়ার কয়েক মুহূর্ত আগে চার্লিকে উদ্ধার করে আনে। চোখের সামনে পুরো টাওয়ারটা পানির নিচে তলিয়ে যায়। এই সুনামিতে শত শত শহর ধ্বংস হয়ে যায়, হাজারো মানুষ মারা যায়, আর সেই সাথে জানা যায় আরও ভয়ঙ্কর খবর। সেই লবস্টারের ব্যাকটেরিয়া শহরের পানির পাইপলাইনে মিশে পুরো শহরে ছড়িয়ে পড়েছে। একে একে মানুষ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, অথচ তাদের কেউই কোনো সামুদ্রিক খাবার খায়নি। অন্যদিকে সমুদ্রতল থেকে উঠে আসা লক্ষ লক্ষ কাঁকড়া গ্রাস করে ফেলে একের পর এক শহর। অদ্ভুতভাবে এই কাঁকড়াদের কোনো চোখ নেই, মানে এরা তৈরি হয়েছে সমুদ্রের এমন গভীরে যেখানে আলো কখনো পৌঁছায় না। সেল এত সব দেখে বিশ্বাস করতে শুরু করে এসব নিছক দুর্ঘটনা নয়, সমুদ্রের গভীরে এমন কিছু আছে যা মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী, আর যেন মানুষের উপর প্রতিশোধ নিচ্ছে। ডাক্তার সোফিয়া তাকে বলে এসব হয়তো সৃষ্টিকর্তার গজব, মানুষের পাপের শাস্তি। সেল নিশ্চিত না হলেও স্বীকার করে এইসব ঘটনার পেছনে এমন কিছু আছে যা বিজ্ঞানের স্বাভাবিক ব্যাখ্যার বাহিরে। প্রেস কনফারেন্সে সে এই কথা সবাইকে জানালে প্রথমে সবাই হাসাহাসি করে, বড় বড় কর্মকর্তারা তাকে পাগল বলে উড়িয়ে দেয়। কিন্তু ভিডিও প্রমাণ দেখে ধীরে ধীরে বিজ্ঞানী মহলও তার সাথে একমত হতে শুরু করে। সিগেল তখন সমুদ্রের সব অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করা বিজ্ঞানীদের একত্র করে একটা বৈঠক ডাকে, কিন্তু কোনো যৌক্তিক ব্যাখ্যা খুঁজে না পেয়ে তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় এটাকে অলৌকিক হিসেবেই মেনে নিতে হবে। এতে দলের সবচেয়ে সিনিয়র বিজ্ঞানী প্রফেসর ক্যাথরিন ক্ষুব্ধ হয়ে দল ছেড়ে চলে যায়, কারণ সে জানে বৈজ্ঞানিক ব্যাখ্যা ছাড়া পৃথিবীর কেউ তাদের কথা বিশ্বাস করবে না। তারা চলে যাওয়ায় গবেষণার তহবিলও সংকটে পড়ে, কিন্তু সিগেল হাল না ছেড়ে পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। গল্পটা এখানে অর্ধেক পথে চলে এসেছে। এতক্ষণ ভালো লাগলে লাইক করে থাকুন, কারণ সামনে অপেক্ষা করছে সবচেয়ে বড় টুইস্ট, যেখানে বিজ্ঞানীরা আবিষ্কার করবে এই আক্রমণের পেছনে আসলে কে বা কি আছে। সিগেল আর সেল মিলে সিদ্ধান্ত নেয় সমুদ্রের গভীরে থাকা সেই রহস্যময় শক্তির সাথে যোগাযোগ করতেই হবে। তারা নাম দেয় ইল। বিশ্বাস করে এটা এক ধরনের বুদ্ধিমান প্রজাতি, যেমনটা এলিয়েনের কথা বলা হয়। কিন্তু এই ধরনের অদ্ভুত রিসার্চের জন্য প্রয়োজন প্রচুর অর্থ, আর সরকার প্রথমে ফান্ড দিতে সরাসরি অস্বীকার করে দেয়। হতাশ সিগেলের কাছে সেদিনই এগিয়ে আসেন এক জাপানি শিপিং ম্যাগনেট, যার নিজের বহু জাহাজ সমুদ্রে চলাচল করে, তাই তিনিও এই সংকট নিয়ে সমান উদ্বিগ্ন। তার অর্থায়নেই অবশেষে সম্ভব হয় বড় পরিসরে এই অভিযান। বিশাল এক রিসার্চ শিপে করে পুরো টিম রওনা দেয় আন্টার্কটিকার সেই রহস্যময় উপত্যকার দিকে, যেখান থেকে সিগন্যাল আসছিল এমন এক জায়গা যেখানে সাধারণ মানুষের পা পড়ে না। রওনা হওয়ার আগে প্রত্যেক বিজ্ঞানী নিজের পরিবারের কাছ থেকে শেষবারের মতো বিদায় নেয়, কারণ কেউই নিশ্চিত ছিল না তারা জীবিত ফিরতে পারবে কিনা। জাহাজে ছিল এক সাংবাদিকও, যে প্রতিটা বিজ্ঞানীর আলাদা আলাদা সাক্ষাৎকার নিচ্ছিল যাত্রাপথে। গন্তব্যের কাছাকাছি পৌঁছাতেই জাহাজের সব ইলেকট্রনিক সিস্টেম হঠাৎ বন্ধ হয়ে যায়। প্রায় প্রত্যেকেই আতঙ্কিত হয়ে পড়ে। তারপর কিছুক্ষণ পর বিদ্যুৎ ফিরে আসে, সাথে অদ্ভুত এক অডিও সিগন্যাল নিয়ে। বোঝা যায় যে সিগন্যালের অপেক্ষায় তারা এত দূরে এসেছে সেটাই বুঝি অবশেষে এসেছে। বহুক্ষণ অপেক্ষার পরও সরাসরি যোগাযোগ না হওয়ায় চার্লি তার সহকর্মী পোল্যান্ডকে নিয়ে ওয়াটার ক্যাপসুলে সমুদ্রের গভীরে নেমে যায়।
ধীরে ধীরে গভীরে নামার সাথে সাথে হঠাৎ জাহাজের সাথে তাদের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ক্যাপসুলের অক্সিজেন লেভেল কমতে থাকে, যন্ত্রপাতি উল্টোপাল্টা আচরণ করতে শুরু করে। ভয় পেয়ে পোল্যান্ড দ্রুত ক্যাপসুল উপড়ে তুলতে চায়, কিন্তু চার্লি বাধা দেয়, বলে তারা এত কাছে এসে ফিরে গেলে এই গবেষণা আর কখনো সম্পূর্ণ হবে না। সে ইচ্ছে করেই ক্যাপসুলের লাইট বন্ধ করে দেয়, আর তখনই তারা দেখতে পায় সেই বিশাল আলোর প্রতিফলন, শোনে সেই গর্জন। জাহাজ গিলে ফেলার ঘটনা মনে পড়তেই তারা দ্রুত ক্যাপসুল নিয়ে ফিরে আসে, কোনো মতে জাহাজের কম্পার্টমেন্টে ঢুকে প্রাণে বাঁচে। সেই রাতেই জাহাজের ছোট্ট পুলে এক সাংবাদিক পড়ে যায়। উদ্ধার করার পর দেখা যায় সেও সেই রহস্যময় ব্যাকটেরিয়ায় আক্রান্ত। বোঝা যায় ইল এখন তাদের জাহাজেরই আশেপাশে ঘোরাফেরা করছে। জাহাজে থাকা কয়েকজন বিজ্ঞানী গোপনে সিদ্ধান্ত নেয় একটা বিশেষ কেমিক্যাল দিয়ে ব্যাকটেরিয়া ধ্বংস করবে, এমন এক কেমিক্যাল যা পানিতে মিশলেই ব্যাকটেরিয়া মেরে ফেলবে। সিগেলের নিষেধ উপেক্ষা করে তারা জাহাজের নিজস্ব ছোট্ট গবেষণা পুলে কেমিক্যাল ঢেলে পরীক্ষা করে দেখে, আর সাথে সাথেই সমুদ্র থেকে উঠে আসে এক বিশাল দানব আকৃতি, জাহাজের সবকিছু তছনছ করে দেয়। সব সিগন্যাল বন্ধ হয়ে যায়, ইঞ্জিন অচল হয়ে পড়ে, সমুদ্রের বরফ ঘিরে ধরে জাহাজটাকে। সেই আলো চারদিক থেকে জাহাজ ঘিরে ফেলে, জাহাজটাকে টেনে নিয়ে যেতে থাকে অজানা কোনো দিকে। বোঝা যায় মানুষ তাদের আক্রমণ করায় ইল এখন প্রচণ্ড ক্ষুব্ধ, প্রতিশোধ নিতে চাইছে। সেই জাপানি ফান্ডদাতা এখন প্রশ্ন করেন কেন পুরো সমুদ্রেই এই কেমিক্যাল ছড়িয়ে দেওয়া হচ্ছে না। একজন বিজ্ঞানী হিসাব করে দেখায় পৃথিবীর সব কারখানা মিলেও এত পরিমাণ কেমিক্যাল বানাতে পারবে না যা দিয়ে গোটা সমুদ্র পরিষ্কার করা সম্ভব। বাঁচার একটাই পথ বাকি থাকে, ইল যা চাইছে সেটা মেনে নেওয়া। তারা প্রথমে মৃত সাংবাদিকের দেহ সমুদ্রে ফিরিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করে যে তারা রাজি আছে, শান্তি চাইছে। কিন্তু চার্লি এক ধাপ এগিয়ে যায়, নিজের বুকে সেই ব্যাকটেরিয়া দিয়ে বানানো ইনজেকশন পুশ করে কাউকে না জানিয়ে ওয়াটার ক্যাপসুলে করে নেমে যায় গভীরে। বোঝা যাচ্ছিল মানবজাতিকে বাঁচাতে সে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করতে চলেছে। এই সিদ্ধান্তের কথা দলের কাউকেই সে জানায়নি। ক্যাপসুল সমুদ্রের তলদেশে পৌঁছাতেই চার্লি ইচ্ছাকৃতভাবে দরজা খুলে দেয়। পানি ভরে যেতে থাকে ভেতরে, আর সে জ্ঞান হারিয়ে ফেলে, নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দেয় সমুদ্রের হাতে। চারপাশে ঘিরে ধরে সেই রহস্যময় আলো, কিন্তু আক্রমণ না করে তারা তাকে রক্ষা করে, বাঁচিয়ে রাখে। পরদিন সকালে সৈকতে চার্লির জ্ঞান ফেরে, চোখ খুলতেই তার চোখে ফুটে ওঠে সেই একই আলো। চার্লির এই আত্মত্যাগ আর আত্মসমর্পণের মধ্য দিয়েই মানুষ আর সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা সেই প্রাচীন বুদ্ধিমান প্রজাতির মধ্যে তৈরি হয় এক নতুন বোঝাপড়া, এক নতুন বন্ধুত্ব। সিরিজটা শেষ পর্যন্ত আমাদের একটা কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করায়। শত শত বছর ধরে মানুষ যেভাবে সমুদ্রের ওপর অত্যাচার চালিয়েছে, দূষণ ছড়িয়েছে, মাছ ধরার নামে সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংস করেছে, তার একটা মূল্য তো দিতেই হতো। প্রকৃতি চিরকাল নীরব সহ্য করে না, একদিন না একদিন সে জবাব দেয়ই দেয়। দ্য সোয়ার্ম আমাদের মনে করিয়ে দেয় সমুদ্র নিছক একটা সম্পদ না, বরং এক জীবন্ত রহস্যময় বুদ্ধিমান জগৎ, যাকে সম্মান না করলে তার প্রতিক্রিয়া হতে পারে ভয়াবহ। গল্পের শেষে মানুষ আর সেই অজানা সমুদ্র সভ্যতার মধ্যে যে যুদ্ধবিরতি তৈরি হয়, সেটা কোনো চূড়ান্ত জয় না, বরং একটা সতর্কবার্তা। যদি মানুষ আবারও একই ভুল করে, প্রকৃতি হয়তো দ্বিতীয়বার এত সহজে ক্ষমা করবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও দুর্দান্ত সায়েন্স ফিকশন, সার্ভাইভাল মুভি ও সিরিজের এক্সপ্লেনেশন পেতে মুভি রাহস্যিয়া চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। কমেন্টে জানাবেন আপনি যদি চার্লির জায়গায় থাকতেন, নিজেকে এভাবে সঁপে দেওয়ার সাহস দেখাতেন কিনা। দেখা হবে পরের ভিডিওতে।